শুরু থেকে ঘটনাটা বলতে গেলে ওই যে যেটা ইন্টারভিউতে সেটা আমি আমার কথাগুলো একদম আপনি যদি 2 মাস পরেও আমাকে কল দেন সেম একই থাকবে। আমার কথা চেঞ্জ হবে না, কারণ আমি মিথ্যা বলি নাই, যা বলছি এটা সত্য বলছি। তো হচ্ছে চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। আমি শুধু ওই যেগুলা পরবর্তীতে মানুষ বলতেছে, দেন আপনারা ভিডিও বানাচ্ছেন কয়েকজনে, আপনাদের যে ধারণাগুলা ওটার জন্য আমি কিছু কথাও বলি, ওগুলাও বলবো। প্রথমত হচ্ছে ভাইরাল হওয়ার যে বিষয়টা, আমার যে পরিবার, এভাবে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুই আমার নাই। একটা মেয়ে যার হচ্ছে নিজে স্ট্রাগল করে, যার বাপ নেই আজকে 5-6 বছর ধরে, সে মেয়ে এভাবে কেন ভাইরাল হবে? তার তো কাজ দরকার। যে মেয়ে এখানে কাজ করে সংসারটা চালায়, সেখানে যদি কোনো ক্ষতি হয়, সেখানে যদি কাজে ব্যাঘাত ঘটে, তাহলে মেয়েটার অবস্থা কি হবে? যেখানে দিন রাত দিন 24 ঘন্টা ডিরেক্টরদের পেছনে ঘুরঘুর করতে হয়, মেসেজ দিতে হয় ভাইয়া কাজ আছে কিনা, সেখানে তো আমি চাইবো যে আরো ধামাচাপা দিতে। তো সেই জায়গা থেকে অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কাজ হয়, এমন না যে কেউ ঝাড়ি দেয় না। অনেক ডিরেক্টর বকাঝকা করে, হ্যাঁ দিতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। ডিরেক্টর যখন একটা সিন নিবে, আমি যদি ভুল করি, সে আমাকে একটা ঝাড়ি দিবে, সে আমাকে একটা বকা দিবে, এটাও যদি আমি না মানতে পারি তাহলে আমার মিডিয়া থাকার দরকারই নেই। কিন্তু আমার দুঃখটা কোন জায়গায়, আমার সমস্যাটা কোন জায়গায়? আমি একটা মেয়ে, আমাকে এতগুলা পুরুষ মানুষের সামনে আরো একটা মেয়ের সামনে আরেকটা মেয়ে কে ছিল? এর নোংরা কথাগুলো বলছে। আরেকটা মেয়ে সামান্তা ছিল, সামান্তা পারভেজ। আচ্ছা, এখন সামান্তা পারভেজের বিষয়টা বলি, হয় না আপনি যখন কাউকে খুব বেশি পছন্দ করবেন, তার সামনে যদি আপনাকে বকাঝকা বা খারাপ কিছু বলে, সে যদি কিছু না বলে আপনার একটু হলেও খারাপ লাগবে। এই সামান্তা পারভেজের সাথে আমার এর আগেও কাজ হয়েছে, আমি পার্সোনালি তাকে খুবই লাইক করি, আমি তাকে আপু আপু করে খুব সম্মান করি। তো সেই জায়গা থেকে আমি তাকে বললাম যে আপনার সামনে আমাকে এতগুলো কথা বলছে, তাও উনি লাইভে এসে আমার নামে সে মিথ্যাই বললো, এই যে কষ্টটা। কিন্তু আমি তার সম্পর্কে প্রথমবার যখন লাইভ করছি দেখবেন, আমি সামান্তা পারভেজের নাম ওভাবে নিও না, আমি শুধু বলছি যে উনি উপস্থিত ছিল। পরে যাই আমি বলছি যে তারা যান, তারা ব্রো, কারণ আমার উপর যখন আসছে তখন আমি কথাগুলো বলছি। কারণ উনি একটা মেয়ে হয়ে ওনার সামনে আমাকে এই ভাষাগুলো বলছে, উনি অ্যাটলিস্ট এটা বলতে পারতো যে শামিম থামো, জান থামো, যেহেতু ওনাদের খুব ভালো বন্ডিং, ভালো ফ্রেন্ডশিপ, থামাইতে পারতো। এবং কি ডিরেক্টর বুঝলাম কি সামান্তা জান বলে ডাকে? হ্যাঁ জান বলেই ডাকে। আচ্ছা জান বলা ওটা খারাপ না, ডাকে, আমি এটা কেন বলতেছি, মানে খুব ভালো সম্পর্ক, যেহেতু একসাথে কাজ করে, লিড কাস্টিং এ উনি কাজে ওনার সাথেই কাজ করে বেশি, এতদিনের সম্পর্ক, তো অবশ্যই একটা সুসম্পর্ক আছে, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাহলে সেই জায়গা থেকে তো অন্তত ওই অধিকার থেকে তো বলতে পারতো যে থামো, যে মেয়েটাকে এগুলো বলো না, ভুল তো আমারও হয়, ভুল তো তোমারও হয়। এতগুলা মানুষ, একটা মানুষও প্রতিবাদ করে নাই, আমার কষ্টটা ঠিক ওই জায়গায়। এবং ঘটনাটা ঘটার পরে এই যে প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমার মনে হয় যে আমি খুন করছি, আমি আসামি, এরকম। তারপর ওরা আমাকে এভাবে বলতেছে যে উনি সবার সাথেই এরকম করে, উনি এরকমই, মানে প্রোডাকশনের লোকজন। দেন আমার একটা ফ্রেন্ডের সাথে এই যে কথা বলছিল ক্যামেরার যে তুমুন ভাই, উনি বলতেছে ভাই কিছু করার নাই, ওখানে ওয়াইফাই দিয়ে হটস্পট দিয়ে এমবি দিয়ে সবাইকে আমাদের লাইভটা শেয়ার করাইছে। ওই মেয়েটাকে যখন গালাগালি করতেছিল, আমি ক্যামেরার কালো পর্দা দিয়ে মুখ ঢেকে রাখছি ভাই, তখন আমাদের কিছু করার ছিল না। এটা ডিওপি তুমুন বলছে, মানে ওই সবাই যারা ছিল দৌলত চাপায় তাদের সবাইকে দিয়ে দৌলত চাপার হোয়াটসঅ্যাপ দিয়ে শেয়ার করাইছে। এটা কে করাইছে? শেয়ার করাইছে শামীম হোসেন সরকার, এটা ওনার কথা। তা আমি আমার ফ্রেন্ডটাকে বলছি যে তুমি কেন রেকর্ড করলে না, বললো যে না ওনাকে তো ফাঁসানো আমার টার্গেট না ভাই, আমি তো আরেকজনকে বিপদে ফেলতে পারবো না। আমি জাস্ট ঘটনাটা জানার জন্য ইয়ে করছি, তোমার ব্যাপারে যখন বলছিলাম উনি আমাকে নিজে থেকে নক করছিল, তুমুন ভাই আমাকে নিজে থেকে নক করে কল দিয়ে আমাকে বিষয়গুলো বলছে। তার মানে বললাম যে তুমি একটু রেকর্ডিং করে কেন ডাকলা না, তাহলে আমি আমার অন্তত একটা প্রুফ অন্তত আমি পাইতাম। ব্যাপারটা হচ্ছে কি, ওখানে যদি যে ছেলেগুলা পেছনে দাঁড়ানো, বিশেষ করে সাইম হোসেন সরকারের বাম পাশে যে ছেলেটা দাঁড়ানো, ওই ছেলেটাকে তো এই খানকির ছেলে এভাবে বলে 3 বাচ্চা বাড়িয়া করছে, ওই ছেলেটাকেও যদি ধরে নিয়ে আসতো কেউ, তাহলে অন্তত অনেক কিছু জানা যেত। আসলে বিষয়টা হচ্ছে কি,
আমি প্রিয়াঙ্কা তো নতুন, প্রথমত হচ্ছে আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমার ওরকম কোনো জায়গা নেই সেখানে। ডিওপি বলেন, মেকআপ আর্টিস্ট বলেন, প্রোডাকশনের লোক বলেন, ডিরেক্টর বলেন, অ্যাসিস্ট্যান্ট বলেন, তো সবারই সাথে আমার নতুন কাজ। ওদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা সম্পর্ক বা অনেক দিনের পরিচয় তো এরকম না। এখন ওরা যে আমার পক্ষে হয়ে বলবে, ওরা যে আমার বিপক্ষে বলছে এটা নিয়ে আমি কষ্ট পাইনি, কারণ এটা স্বাভাবিক, ওরা আমার পক্ষে বলবে না। পার্সোনালি না ওদের সাথে আমার সম্পর্ক, না অনেক দিনের একটা সম্পর্ক। হয় না যে অনেকদিন ওদের সাথে কাজ করছি, ওখানে ওরকম একটা পার্সন আছে যার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সে অন্তত আমার পক্ষ হয়ে বলবে। ওই জিনিসটা ওখানে নাই, ওই মানুষটা ওখানে নাই আমার, যে আমার পক্ষ হয়ে বলবে। আর সব থেকে মজার বিষয় কি ভাইয়া, যে ঘটনাটা ঘটছে 5 তারিখে, 6 তারিখে ওনাদের শুটিং ছিল, 6 তারিখেও আমাকে রাখতো আমার জায়গায়, ওই যে সোফায় বসা ওই মেয়েটাকে রাখছে, ঘটনাক্রমে আমাকে রাখা হয়নি। কিন্তু মানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, চেঞ্জ করাটাই স্বাভাবিক, এটা যাই হোক, ওটা আমাকে আগে বলে ডেটের কথা, কিন্তু ওই ক্যারেক্টারটা আমি করছি 4 তারিখ 5 তারিখ, ওই জন্য বললাম আপনাকে। বলতেছি যে শুটিং সেটে ওই 6 তারিখে শুটিং ছিল বলেই কিন্তু শামীম হাসান সরকার সবাইকে একসাথে পাইছে। দেন হচ্ছে সে কি করছে, ঘটা করে সময় টিভিকে ডাকছে। এখন ভাই একটা কথা চিন্তা করেন আপনি, যদি 5 তারিখের ঘটনাটা আমি 6 তারিখে না করে 7-8 তারিখের পর যদি আমি দেশ টিভি বা হচ্ছে নিউজে জানাইতাম, শামীম হাসান সরকার কি আদৌ প্রোডাকশন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে এক করতে পারতো? আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, পারতো না, আসতো না। ওখানে উপস্থিত ছিল বলে, ওদের পেমেন্ট বাকি বলে, ওরা ওখানে কাজ করতেছে বলে সবাইকে জাস্ট হচ্ছে মাথা নাড়ায় হা হু করাইতে পারছে। এটা খুব নরমাল একটা বিষয়। তো আপনি প্রথম এই বিষয়টা কেন দেশ টিভিতে গিয়ে বললেন, কেন শিল্পী সংঘকে বললেন না? এই ব্যাপারে আপনার মানে কেউ কি বলছে যে আপনি সংবাদ সম্মেলন করেন, বা পরামর্শটা কে দিচ্ছে দেশ টিভিতে যাওয়ার? না, পরামর্শ বলতে আমি বলি, দেশ টিভি যে ভাইয়াটা, উনি আমার অনেকবার ইন্টারভিউ নিচ্ছিল, ওনার সাথে আমি মানে আমার পরিচয় আর কি, পরিচিত। কিন্তু তার আগে আমি হচ্ছে অভিনয় শিল্পী যেহেতু সদস্য না, আমি তারপরও কি করছি, একটা দরখাস্ত লিখে ওই যে তানভীর সুমন নামে একজন ভাইয়া, তানভীর মাসুদ, সরি তানভীর মাসুদ ভাইয়া, ওনার সাথে আমি মালিবাগ রেলগেটে দেখা করি। দেন ওনাকে আমি দরখাস্তটা ওই যে পিডিএফ করে দিই, পিডিএফ করে ওনাকে পাঠাই। উনি আমাকে বলছে যে আপনি তো এখানে সদস্য না, আর ডিরেক্টরও আপনার পক্ষে না, যা শুনতেছি ঘটনা, ঠিক আছে, ডিরেক্টরও আপনার পক্ষে না, আপনিও আমাদের সদস্য না। সো আপনি দেশের নাগরিক হিসেবে বা আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার যেটা মনে হয় সংবাদ সম্মেলন বা আপনার যেটা আপনার ভাল লাগে বা আইনের আশ্রয় যেটা সেটা আপনি করতে পারেন, বাট তবুও আপনি দরখাস্তটা দিচ্ছেন, আমি আমার উপরের মহলে জানাবো, যেহেতু আমাদের সদস্য না, ঠিক আছে। আর দিন শেষে কেউ আমাকে কোনো উস্কানি দেয় নাই। আমি ভাবছি যে এর আগে প্রোডাকশন বয়কে যে গরম পানি মারছে, অনেকেই বলছে যে এগুলার কোনো বিচার করবে না। আমার জিতটা ছিল যে ওনার যে ব্যাড হ্যাবিটটা, ওনার যে বাজে ব্যবহারটা, এগুলো বন্ধ হওয়া উচিত, মানুষের জানা উচিত। উনি আমারে আজকে এভাবে এরকম করে বলছে, আসলে মেইন কথা হচ্ছে ভাই আমার জিত চাপছে, আমার অপমানটা আমি নিতে পারি নাই। ওনার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই, আগের লটে কাজ হয়েছে, ওনার সাথে সেলফি তুলে আমি ফেসবুকে আপলোডও দিচ্ছি। ওনারে আমি প্রথমে সেটে ঢুকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, ভাবি কেমন আছে, এভাবে কথা বলছি। আমার যদি কোনো ভুল থাকতো উনি আমাকে শুধরে দিতে পারতো ভদ্র ভাষায়। একটা মানুষকে যদি ভদ্র ভাষায় 10 মিনিটও যদি গালি মানে বকাঝকা করা যায়, তাহলে আমি এটা করতাম না ভাই। আপনি শুধু একটা জিনিস খেয়াল করেন, আমি সংবাদ সম্মেলনে যাওয়ার একটা উদ্দেশ্য এটাই। শামীম হাসান সরকারের সঙ্গে এর আগে কয়দিন কাজ করছেন? এর আগে 2 দিন কাজ করছি আমি ওনার সাথে। সেই 2 দিন কি তার এরকম ব্যবহারের সাক্ষাৎ হয়েছে আপনার সাথে? অন্য কোনো শিল্পী সাথে করেনি, বাট মেজাজ গরম থাকে ওনার একদম, মানে মনে হয় যে উনি সবসময় ওই যে আপনি এটা লেখছেন হট টেম্পার, উনি সবসময় ওইভাবেই থাকে, ওই মুডে থাকে। মানে একটু পরে উনি একটুখানি টেরবেটার হইলে চেতা যায়, কিন্তু ওনার হইলে চেতে না ভাইয়া। মানে ওনার পামলিং হয়, ওনার ভুল হয়, তখন সরি আবার দিচ্ছি, বা ওই যে ওই সামনের থেকে ওই অমুক ইয়ার ফোলাটারে সরা, ওই লাল ওর যখন পাবলিক হয় তখন ওর সহশিল্পীরা ওর উপরে ঝাড়ে না, ওকে চেতে না ওর উপরে? ওনার উপরে ঝাড়ার ওখানে আপনি জানেন না, আপনি কি মিডিয়ার বাইরের লোক, আপনি তো বেশি জানেন যে এখানে নায়কের উপরে কেউ কথাই বলে না। আচ্ছা,
এখানে নায়কের উপরে কেউ কথাই বলে না। আচ্ছা ডিরেক্টর তো একদম চুপ ছিল। আমি বললাম না, যে ডিরেক্টর বলে যে আল্লাহর উপর ছেড়ে দাও, আচ্ছা সেই ডিরেক্টর তাহলে বুঝেন তার পায়ের তলার মাটি কি অবস্থা। ধরেন তাহলে শামীম হাসান সরকার হবে না। একজন, ধরেন শামীম হাসান সরকার একজন নায়ক, তার সঙ্গে অভিনয় করছে তারিক আনাম খান। এখন তারিক আনাম খান কি শামীম হাসান সরকারকে এরকম ইয়ে করার জন্য কিছু বলবে না, এই আচরণের জন্য? ওনার সাথে এরকম করবে কিনা সেটা জানি না, তবে দিলু যে বাবা ছিল না, হ্যাঁ আমি অলরেডি বাংলা ভিশনে ওখানে ওনারা রেকর্ডিংটা কিভাবে নিছে আমি জানি না, আমি দিলু বাবাকে কল দিয়ে লাউড দিছি। আমি আসলে চাচ্ছি না যে এখানে আমার জন্য অন্য একজন মানে জড়াক, কারণ ওদের সাথে তো আমি কাজ করব। আবার তখন তো ওই যে দিলু যে বাবা, উনি আমারে বলবে যে বাটপার মেয়েটা আমাকে ফাঁসাই দিল, ওই মেয়েটা আমার কল রেকর্ডিং করে দিচ্ছে, এই সেগুলো বলবে। কারণ উনের সাথে আমি একসাথে আসছি, উনি আমাকে বাড্ডা পর্যন্ত নামাই দেয়। উনি আমাকে বলে যে আমরা কি করব, আমাদের কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। আমি বাংলা ভিশনে যখন ইন্টারভিউ দিই তখন আমি লাউডে তবুও ওনার দু একটা কথা শুনাইছি। উনি এটাই বলছে যে তুমি শাটান ওখানে কেন দাঁড়াইছিলাম মেয়ে, তোমারে তুমি, আমি খালি ওখান থেকে দাঁড়াই বলতেছি মেয়েটা চলে যায় না কেন, মেয়েটারে এভাবে ঝাপতেছে, মেয়েটা চলে যায় না কেন। উনি আমার বলতেছে বাবা আমরা কি করব। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে দেখেন আপনি তো আমার বাবার বয়সী একজন, একটু সত্যিটা বলেন। মানে প্রিয়াঙ্কা, তার মানে এইটা এরকম দাঁড়াইলো যে শামীম হাসান সরকারদের কাছে আসলে সকল জুনিয়র শিল্পী বা নন স্টার শিল্পীরা অসহায়। হ্যাঁ অবশ্যই এটা অসহায়। আর হচ্ছে ওনার যদি সমস্যা হয় উনি সিনিয়রদেরকেও মানে সিস্টেমে একটু ঝাড়ে, মানে হয় কি আমাকে তো নোংরা গালি দিচ্ছে, আপনাকে হয়তো এভাবে দিবে না, আপনাদের বলবেন নিয়ে বাল দেন, এভাবে দিব, ডায়লগ এভাবে দেন, এভাবে বলবো। মানে ওনার চোখ মুখের ভাষায় ও আপনার সাথে ওভাবে বলবে, কিন্তু আমি ওই যে জুনিয়র বিদায় আমাকে এই ভাষাগুলো ইউজ করতে পারছি। আচ্ছা। আর ভাই আরেকটা কথা ক্লিয়ার করি, সবাই বলতেছে ফেসবুকে এখন ইনকাম করে, বেশিরভাগ নায়িকারা রিলস বানায়, টিকটক বানায়। আমার বিষয়টা বলি ভাইয়া, আমার হচ্ছে একটা ভালো ফোন আছে, আমার টিকটক আইডি আছে। আমি আপনাকে বলি আমার কাছে একটা ভালো ফোনও নাই। রিসেন্টলি ভাইয়া আমার আইনজীবী কমিটির সামনে থেকে আমার ফোন ছিনতাই হয়েছে, আমি জিডি করছি, রেডমি মোবাইল আমার চুরি হয়েছে। আমার একটা নরমাল ভিভো মোবাইল আছে। আমার খুব শখ যে একটু লাইভ টাইপ করবো, আমি কখনো লাইভও করতে পারি না ফেসবুকে। আমার যারা মানে ফলোয়ার কতজন? 8,000 ফলোয়ার আমার কেউ চেনেও না ভাইয়া টিকটকে রিলসে। শুনেন, আমার যারা আমার সাথে যারা কাজ করে, আমার ফেসবুকে কত 9,000 ফলোয়ার। আপনার ফেসবুক থেকে কি আপনি টাকা আয় করেন? না, আমার কোনো সিস্টেমও ওপেন নাই। একদিন একটা কাজে গেছিলাম, কে যেন ওই কি একটা ওপেন করে দিছে স্টারের, আমার এখনো ইনকামের আইও নাই ভাইয়া। মানে আমি কোনো রকম কিছু জানিও না কিভাবে শুটিং ইউটিউব চ্যানেল আছে? না, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। তার মানে আপনি অনলাইন থেকে এখনো পর্যন্ত কোনো আয় করছেন না? একদমই না, আয় করছি না, শুধু মানে আয়ের জন্য কোনো চেষ্টা বা চিন্তাও করি না, আমি শুধু কাজটাই করি। শোনেন না, আমার সাথে যারা কাজ করে তারা সবসময় উল্টা আমাকে বলে যে তুই শুটিং এ গেলে লাইভ করবি, শুটিং এ গেলে শুটিং এর কাটগুলো ভিডিও করবো। আমার মতো যারা মেয়ে যারা আছে আর কি ক্যারেক্টার আর্টিস্ট, ওরা আমাকে শিখাই দেয় যে এভাবে ভিডিও করবি, দেন তুই একটা চ্যানেল খোল। কিন্তু আমি কখনো মানে আমার নিজের আলসেমির জন্য আর কাজের প্রতি মনোযোগের জন্য হয়ে উঠে নাই ভাইয়া, হয়ে উঠে নাই। অথচ আমার মতো যারা আছে তারা ফেসবুকে লাইভ করে শুটিং এ গিয়ে। আপনি কি স্মোক করেন? আমি যদি স্মোক করেও থাকি, আমি আপনারে বলি, আমি আপনারে বলবো না যে আমি সাধু, আমি যদি স্মোক করেও থাকি, আমি কখনো কোনোদিনও মেকআপ রুম, আমি ধরেন চুরি করে কোথাও যদি আমার কোনো জায়গায় আমি যদি স্মোক করে থাকি, সেটা আমার একদম সরকার অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে যে আপনি, উনি অভিযোগ করলে তো হবে না, উনি তো অনেক কিছু অস্বীকার করছে। আমি কখনোই শুটিং সেটে স্মোক করি নাই, আমি মেকআপ রুমে স্মোক করি না, বরঞ্চ অন্য আর্টিস্ট যারা ছিল তারা স্মোক করছে। যে মেয়েটা আমার নামে কমপ্লেইন দিয়েছিল সবাই বসে, উনি স্মোক করছে। আপনার কথা অনুযায়ী আপনি কখনোই শুটিং সেটে স্মোক করেন নাই? না, আমি কখনোই শুটিং সেটে স্মোক করি না। আমি মেকআপ রুমে কখনো, আমি একজন সিনিয়র আর্টিস্টের সামনে তো পা তুলেও বসি না। আচ্ছা, স্মোক করা তো দূরে থাক। প্রিয়াঙ্কা, আপনার প্রথম ক্যামেরার সামনে দাঁড়াইছেন কবে? আমি সেটা হচ্ছে একটা চিটাগং এর ভাষায় বৈশাখী টেলিভিশনে একটা নাটক করছিলাম অনেক আগে। সেটা করার পর আমার মাঝখানে গ্যাপ ছিল অনেক। এরপর হচ্ছে 3 বছর আমি টানা কাজ করতেছি। আমার কাজের বেশি হচ্ছে জুয়েল হাসান ভাই জেএস ড্রামা,
ওখান থেকে আমার মূলত হচ্ছে আপনি কোন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন? হাসানের সাথে। হ্যাঁ, আপনি কোন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি কোনো থিয়েটারের সাথে যুক্ত ছিলাম না, তবে আমাদের ফেনী যে শিল্পকলা একাডেমি, আমি সেখানে মঞ্চ নাটক যেন হচ্ছে তো একটা করছি, যেন ওখানে আমি নাচ শিখতাম, গান শিখতাম। ওই জায়গা থেকে অ্যাক্টিং এর অত বেশি সময় দিতে পাইনি, যেহেতু বাবা মারা গেছে, আমাকে নিজে স্ট্রাগল করতে হয়েছে, নিজে পড়াশোনা করে নিজের খরচ চালাইতে হয়েছে। আপনার মাথায় হঠাৎ এই পরিকল্পনা কেন আসলো যে আপনি অভিনয় শিল্পী হবেন? পরিকল্পনা হঠাৎ করে আসেনি, আমার ছোটবেলা থেকে বাবা আমাকে গান শিখাতেন। সীতাকুণ্ড থেকে ওস্তাদজি এসে আমাদের গানের ক্লাস নিতেন, আমার ভাই বোন সবাইকে। তো নাচ গানের প্রতি ছোটবেলা থেকে স্কুলে আমি অভিনয়, রবীন্দ্রসঙ্গীত গানে পুরস্কার পেতাম। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি অভিনয় করব, দেন হচ্ছে নাচ বা গান। আমি স্টেজ প্রোগ্রাম করছি অনেক, মানে একটা সময় আমি ভালো গান করতাম। পরবর্তীতে ওই যে বললাম না, ফ্যামিলির এই সমস্যার কারণে সবকিছু হয়ে যায়। পরে আমি ঢাকায় আসি, জব করি। জবের পাশাপাশি আমি এই যে অ্যাক্টিং এ দু একটা করতে করতে দেন যখন আমার কাজটা বাড়ে তখন আমি জবটা ছেড়ে দিয়ে এখানে আমি নিয়মিত হই। এখন আপনি মাসে কতদিন শুটিং করেন? এখন তো সরকার যাওয়ার পর একটু কমছে, এর আগে প্রায় 15-16 দিন হতো, 20 দিনও হতো, এখন হয়তো 10-12 দিন এরকম হয়। অনেক দিন কাজ করেন আপনি, আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে আরেকটা এলিগেশন করছে শামীম হাসান সরকার, সেটা হচ্ছে যে আপনাকে ইউনিট থেকে অনেকবার ফোন করা হয়েছে, শামীম হাসান সরকার আপনার কাছে ক্ষমা চাইতে চাইছেন, বসতে চাইছেন। এই ব্যাপারে আপনার কোনো আপনার দিক থেকে কোনো রেসপন্স পাওয়া যায় নাই, এই বিষয়টার উত্তর কি দিবেন? এই বিষয়টার উত্তর হচ্ছে, প্রথমত আনমন হাসু নামে যে ভাইয়া, হ্যাঁ উনি ভাইয়া আমাকে বলছে যে ফোনে তোমাকে সরি বলে দিবে। কে? তুমি কথা বলো ডিরেক্টরের সাথে। কে বলছে? হাসু ভাইয়াকে আমি জানাইছিলাম তো, আমি অনেককে জানি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে উনি আমাকে বলছে যে ফোনে সরি বলতে। তো আমি তখন একটাই কথা বলছি যে আমি মেয়েটাকে সবার সামনে সেক্সুয়ালি কথাবার্তা বলে অপমান করছে, ফোনে আমাকে আপু সরি বলে দিবে, আমি এটা মানবো না। সে তো ফোনে সরি বলতে চায় নাই, সে বলতে চাইছে যে সে আপনি যেভাবে বসতে চান সেভাবে বসবে, এরকম কোনো কথা বলে নাই। না না, আমাকে বসার কোনো কথা বলা হয়নি। আর আমাকে বলছে, একবার বলছে আমাকে আরেকজন সালাম নামে একটা ভাই আমাকে বলছিল যে তুমি উত্তরে যাও। ও আচ্ছা, একজন আপনাদের মানে একজন প্রার্থী আর কি, উনি হচ্ছে অনুষ্ঠান সম্পাদক এম এস সালাম সুমন, মেকআপ রুমে ওনার পোস্টার ছিল, ওনার ছবিতে থুতু মেরে ওই ছবিটাও ছিঁড়ে ফেলে দিছে। কি পরিমানে সাইকো একটা আর্টিস্ট! কেন সালামের ছবি কেন থুতু মেরে ফেলে দিছে সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে, আমি তো জানি না। আমি সামনে বসা ছিলাম সোফার মধ্যে। সেটাই তো, আপনি যেহেতু সামনে বসা ছিলেন, কেন উনি এই কাজটা করলো? ওই ছবিটার উপরে রাগটা কি? ওনারা কথা বলতেছে, এই বালটা কেডা, এই কি জানি বলে, এর ছবি দেখি প্রত্যেকটা মেকআপ রুমে কি জানি বলে, হ্যান ত্যান হাসাহাসি করতেছিল ওরা সবাই, করে তাদের থুতু দিয়ে দেন ওটা ছিঁড়ে ফেলে দিছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে লোকটা এরকম কাজ করে সে আমার সাথে কি এরকম করবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, উনি তো এরপরে যখন সময় টিভিতে উনি বললেন যে আপু আপনার সঙ্গে আমি যেভাবে বলতে বলেন সেভাবে বসতে চাই, আপনি যেভাবে ক্ষমা চাইতে বলেন সেভাবে ক্ষমা চাইতে চাই, এই কথা উনি বলছে দেখলাম সময় টিভিতে। তো এখন আপনার প্রতিক্রিয়া কি? আমার হচ্ছে, আমি শামীম হাসান সরকার ভাইয়া গুণী অভিনেতা, আমি ভাইয়ার কাছে শুধু একটা জিনিসই চাইবো, ভাইয়া যে আমাকে এই অপমানগুলো করছে, যে এই ভাষাগুলো ইউজ করছে, ভাই শুধু এটা স্বীকার করুক। আর বাকিটা মুরব্বিরা যেটা বলছে, সে আপনাকে ইংরেজিতে একটা গালি দিয়েছে, এই স্বীকারটা করেছে। এখন ভাইয়া চ্যানেল 24 আমার সিসিটিভিটা পুরোটা ওভাবে দেখায়নি, শুধু আমি ওন্না মুখে দিয়ে কান্না করে বরফের বাটি নিয়ে ভেতরে চলে যাচ্ছি এইটুক দেখাইছে। আপনারা সিসিটিভিটা একদম ভালো করে দেখেন যে 10টা মিনিট আমাকে শুধু একটা ইংরেজি গালি দিতে ভাইয়া 10 মিনিট লাগবে, আপনি বলেন। আপনি যদি কাউকে ইংরেজিতে একটা গালি দেন ওটা কি 10 মিনিট হয়? 10 মিনিট আমাকে ঝাড়ছে। দেন খবরের কাগজ নামে একটা চ্যানেল আমার ইন্টারভিউ নিচ্ছিল, উনি আমারে বলতেছে যে আমি সিসিটিভিটা দেখছিলাম, আপনাকে 10 মিনিট ধরে ঝাড়ছিল। অথচ আমি যখন দেশ টিভিতে বলি তখন কিন্তু আমি 10 মিনিটের কথা বলি না, কারণ আমাকে যে ভাষাগুলা বলছে আমি টাইম দেখি নাই, মোবাইলে বা ঘড়িতে টাইম দিয়ে দেখি নাই যে ভাই আমারে কতক্ষণ অপমান করতেছিল, কিন্তু উনারাই আমারে বলতেছে সিসিটিভিতে দেখছি আপনাকে 10 মিনিট ধরে বকাঝকা করতেছে। সিসিটিভির ফুটেজ 10 মিনিট ধরে, সিসিটিভির ফুটেজ সবার কাছে পৌঁছে গেছে।
অবশ্যই সবার কাছে পৌঁছে ওটা কি গেছে। আপনার ওই কাছেও যে গেছে? 724 তো পোস্ট করছে। না আমার কাছে নাই, ওনাদের কাছে আর কি, সাংবাদিকদের কাছে। আমি কিভাবে আপনি কি পাবো? ওটা দেখছেন যে ওখানে কোনো কাটা ছেঁড়া করা হয়েছে কিনা বা অ্যাজ ইট ইজ দেয়া হয়েছে কিনা? কাটাছিড়া বলতে ওই যে প্রথম দিকে অল্প একটু দেখাচ্ছে শুধু। আমি একটু দাঁড়াইছি, উনি বসা, আমি মুখে ওড়না চেপে দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে লাস্টের সময়টা। আচ্ছা, উনি কিন্তু দাঁড়াইও অনেকক্ষণ ঝাড়ছে, সিনটা তো দাঁড়ানোই ছিল। আমি সামান্তা পারভেজ পড়ে গেছে, আমি ওনাকে ধরে নিয়ে যাব, শামীম হাসান সরকার আসবে, দেন আমাকে বলবে যে ভেতর থেকে বরফের বাটি নিয়ে আয়। সিনটা ছিল এরকম। আচ্ছা, সেখানে উনি দাঁড়ানো অবস্থায়, তখন থেকে ওনার গালি শুরু হয়েছে। উনি বসেও ঝাড়ছে, দাঁড়িয়েও ঝাড়ছে, মানে টোটাল রিল্যাক্সে ঝাড়ছে। বসে এবং দাঁড়িয়ে সব মিলিয়ে 10 মিনিট? আমি বলি নাই, সেটা খবরের কাগজের ভাইয়া বলছে, কিন্তু আমাকে তো অনেকক্ষণ ঝাড়ছে, আমি তো আর টাইম দেখি নাই 10 মিনিট। মানে ওটা খবরের বলতেছি কাগজ আপনাকে ভাইয়া। যে ওনাদের কথা অনুযায়ী টোটাল টাইমটা 10 মিনিট। 10 মিনিট, হ্যাঁ। উনি বলতেছে প্রায় আপনারা 10 মিনিটের মধ্যে ঝাড়ছে। উনি হাসা হাসা বলতেছে, মানে ওনারা মজা পাচ্ছে, বলতেছে এটা তো সত্য, আমরা জেনে গেছি, ঘটনাটা সত্য। আচ্ছা, আপনি মানে উনি দেখছেন হেসে হয়তো আমারে আপনার বলছিল কথা। ঘটনাটা প্রকাশ হওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করেছেন, হয়তো অনেক মেয়ে এই আওয়াজ তুলেছে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ হ্যাঁ। করে মেয়েরা, ছেলেরা কম করছে, হুম, ছেলেদের আওয়াজও আমি দেখছি। বিশেষ করে মেয়েরা অনেকে পজিটিভ বলছে, ম্যাক্সিমামই নেগেটিভ বলছে, অনেকে পজিটিভও বলছে তার বিরুদ্ধে, তার পক্ষে। হুম। তো এই বিষয়টা দেখার পরে আপনার অনুভূতি কি? আপনি বলতেছেন অনেক মেয়েরা প্রতিবাদ দিচ্ছে, আপনি এটাও জানেন না ভাইয়া, অনেক মেয়ে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে কল দিয়ে 21 মিনিটও কথা বলছে। আমাদের কিছু সিনিয়র আপু, আমি তাদের নাম বলতে পারবো না যেহেতু তাদের একটা অবস্থান আছে, বলছে যে তুমি যা করছো খুব ভালো করছো। আমার সাথে এরকম করছে, আমারে মাগিবাজ বলে গালাগাল করছিল মেসেঞ্জারে। আমি জাস্ট একটা অডিশনের জন্য দেন একটা কাজের ব্যাপারে ওনাকে নক করছিলাম, উনি আমাকে ব্লক করে দিয়ে 15 মিনিট পরে আবার আনব্লক করে তারপর আমার সাথে এরকম করছে। উনি ওনার সাথে যেটা ঘটছে ওই আপুটা আমাকে ডিটেলসে বলছে, কিন্তু উনি সেটা প্রকাশ করতে পারবে না, কারণ ওনার ওই ইয়েটা নাই, মানে উনি করবে না, এই ঝামেলার মধ্যে যাবে না। বলতেছে আমার কাছে যদি ওইরকম আরো প্রমাণ থাকতো তাহলে আমি ইয়ে করতাম, তবে তুমি যেটা করছো আপু ভালো করছো। আমাকে সবাই বলতেছে আমি ভালো করছি, আমাদের সাথে এরকম করছে। দেন একটা কমেন্টে অনন্যা প্রিয়ন্তী নামে একটা মেয়ে লিখছে, সে কিন্তু পোস্ট করে না, সেও লিখছে যে উনি এরকম সবার সাথেই, শুধু তোমার সাথে না, তবে তুমি যেটা করছো ভালো করছো, এই জন্যই তোমার কমেন্টটা করতে আসছি। তা আমি আসলে ভাইয়া জানতাম না, সংবাদ সম্মেলনের আগে আমি কখনোই জানতাম না যে শামীম হাসান সরকারের বিরুদ্ধে আসলে এতজন। আচ্ছা, আরেকটা বিষয়ে আপনাকে প্রশ্ন করি, যদিও এই প্রশ্নটা আপনার না, তারপরে করি। বিষয়টা ছিল আপনার আর শামীম হাসান সরকারের, এখানে সে অহনাকে কেন টানলো? দেখেন তাহলে কতটা অসুস্থ একটা মানুষ, কিরকম, মানে এটা একটা মানে কিরকম হইতে পারে আপনি দেখেন, তার কোনো কমন সেন্স আছে? সে প্রকাশ্যে সবার সামনে বলতেছে আমি আমার মানে অহনার সাথে আগে গাঁজা খেতাম, আবার বরবাদ সিনেমার ডিরেক্টরকে আনতেছে। আমার সাথে সমস্যা, আপনি আমার সাথে আমার এটা সলভ করবেন, আমারটা বলবেন, সেটা না করে উনি কি করছে, মোড়টা যাতে ঘুরে যায়, মানুষ যাতে ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ওনার দোষটা যাতে চাপা পড়ে যায়, উনি ওখানে তার প্রাক্তনকে নিয়ে আসছে। তিনি সদ্য বিয়ে করছেন, তিনি কোথায় সবকিছু দামা চাপা দিবেন? আমাকে সেখানে সরি বললেই মিটে যেত শুটিং সেটে। তাহলে উনি সবকিছু করে এখন আবার উনি তার প্রাক্তনকে ডাকছে, মানে নিজেরটা নিজেই উনি বলছে, কেউ বলা লাগে না ভাই। আপনি অভিযোগ করেছেন সে সেটে আপনার সামনে গাঁজা খাইছে, আপনি কি গাঁজা চিনেন বা তার হাতে দেখছেন? আমি বলছি যে উনি গাঁজা খায়, গাঁজা না খাইলে উনি অসুস্থ ভাবে এরকম কথাবার্তা বলতো না, তো উনি নিজেই বলে দিয়েছে যে উনি গাঁজা খায়। আচ্ছা, আমি গাঁজা চিনি বা চিনি না, আমি তো খুব একটা বাচ্চা মেয়ে না। আমার প্রশ্ন হচ্ছে আমি একজন নেশাখোরের কথা বুঝবো। আমার প্রশ্ন হচ্ছে আপনি ওই সেটে বলছেন সে আপনার ওই যে ছাদে আপনার তার ওর গাঁজা খাওয়ার সমস্যা হচ্ছিল আপনি যাওয়াতে, উনি বলছে আমি ছাদে টিকটক রিলস করে বেড়াচ্ছি, ঠিক আছে? তার মানে আমার প্রশ্ন হচ্ছে আপনি কি তার হাতে গাঁজা জাতীয় কোনো দ্রব্য দেখেছেন? বা আমি আমি যতটুকু জানি, আমার ব্যক্তিগত যেটুকু দেখাশোনা, যে গাঁজার সিগারেট টান দিলে আর নরমাল সিগারেট টান দিলে দুইটা সিগারেটের চেহারা আলাদা হয়। তো আপনি কি সেরকম কিছু দেখেছেন তার হাতে সে গাঁজা খাচ্ছে? ভাই আমি তো কখনোই ওনার একদম খুব কাছে কাছে দাঁড়াই না, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি কি আপনি শুনেন। আচ্ছা, গাঁজা খাইলে গাঁজার একটা স্মেল আছে, আপনি কি সেই স্মেলটা পাইছেন সেটা? গাঁজা খাই উনি নিজেই বলছে, আমি আর বিস্তারিত কি বলবো? বিস্তারিত না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি গাঁজার ঘ্রাণটা পাইছেন কিনা। লাগতেছে না ওনার অপমান করতে, ঠিক আছে? উনি গাঁজা খায়,
খায় উনি উনি গাঁজা খেয়ে এরকম বা শব্দগুলা ব্যবহার করতে পারছে। কারণ আমি মনে করি কি, কেউ যদি নেশা না করে এই ভাষাগুলা বলতে পারবে না। এই যে আপনি আমার সাথে তখন কথা বলতেছেন, আপনি সুস্থ না অসুস্থ এটা তো আমি আপনার সাথে কথা বলে বুঝবো, তাই না? আপনি যদি কিছু খেয়ে এখন আমার সাথে কথা বলেন, আমি একটু হলে টের পাবো ভাইয়া। আপনি একটু বুঝেন ব্যাপারটা, যে ভাষাগুলো আমাকে বলছে ওই ভাষাগুলো একজন নেশা করে থেকে আসে, সুস্থ মানুষের থেকে আসে না। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আপনি আপনার মানসিক এবং শারীরিক অবস্থা কি, এবং আপনি কি চাইছেন এখন? আমাকে অনেক নিউজ চ্যানেল খুবই ইয়ে করতেছে, আমি আর যাচ্ছি না, আমি অনেক অসুস্থ, আমি আর কোনো চ্যানেলে যাব না, আমি আর কোনো ইয়ে করব না। আমি যা জানানোর আমার কথা তো একটাই জানাই দিছি, 1 বছর পরেও সেম এটা থাকবে, 5 মাস পরেও এই কথাটাই থাকবে, এটা থেকে নড়চড় আমি হব না। আমি আর কোথাও কোনো ইন্টারভিউ দিতে যাব না। আমি অনেক অসুস্থ হয়ে গেছি, যেহেতু আমার বাবা নাই, একটা বড় ভাই নাই, আমার এভাবে ভাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, নাইও। আমার মা আমাকে অনেক ইয়ে করতেছে, আমার ফ্যামিলি থেকে অনেক সমস্যা হচ্ছে, সবাই ভয় পাচ্ছে আমাকে নিয়ে যে আমার কোনো ক্ষতি করবে, বাট আমি বাসা থেকে বেরও হতে পারছি না। আমি আমি টোটালি আমি অসুস্থ হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এই প্যারার মধ্যে, এই অশান্তির মধ্যে। আমি আর কোনো মানে সাউন্ড করতে চাই না, আমি যা বলার বলে দিছি, এবার দেখি মুরব্বীরা কিছু করে কিনা। মুরব্বীরা যদি কিছু না করে আমার আর কি করার আছে? এই ঘটনা ঘটছে 5 তারিখে, আজকে 10 তারিখ, এই 5 দিনে অভিনয় শিল্পী সংঘের ভূমিকা কি? কিছুই করলো না এখনো পর্যন্ত, বাট আমি একটু একটু শুনতেছি যে তারা নাকি করবে, মানে ও শুনতেছি, মানে পেছন থেকে শুনতেছি। আপনার সঙ্গে কি অভিনয় শিল্পী সংঘ এরপরে আর কখনো যোগাযোগ করেছে? না না, আমি শুধু তানভীর মাসুদ ভাইয়াকে অনেকগুলা স্ক্রিনশট পাঠাইছি, উনি আমারে বলছে যে পাঠাও কোন কোন মেয়ে, সরি ভাইয়া, মানে উনি বুঝাতে চাচ্ছে যে শামীম হোসেন সরকার আসলেই এরকম কিছু করতে পারতেছি না, মনে হয় ভাই এটা বুঝাতে চাচ্ছে, ওনার দুঃখ প্রকাশে মনে হয়েছে এইটা। আর অন্যান্য মানুষজন যারা আছে মুরব্বীরা, তারা আমার উপর একটু মন খারাপ, আমি সংবাদ সম্মেলনে কেন গেলাম, এখানে না মিটায়, এটা এটা একটা মন খারাপ। আমি আসলে চাইছি কি যে সবাই জানুক, সবাই আসলে ওনার এই ব্যাপারটা বন্ধ হোক, একজন না একজন কেউ প্রতিবাদ করে। দেখুন একটা মেয়ে, মানে আপনি চাইছেন যে এর আগেও তো অনেক এরকম ঘটনা ঘটছে, যেহেতু কেউ এর প্রতিকার পায় নাই, ও যা তাই আবার হচ্ছে, তাতে করে আপনি চাইছেন যে একটা এমন একটা অ্যাকশনে যাইতে, যে অ্যাকশনে যেন বড় কিছু হয়, এটাই চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটা কথা বলি শোনেন, আমি ছোটবেলা থেকে আমার একটা কথা আপনারা শেয়ার করি, আমি সবসময় ধরেন কি আমার যদি কেউ ফালতু খারাপ বা এমনি বকাঝকা করে, আমি এটা খুব নর্মালি মেনে নিতাম। আমাকে যখন কেউ মা বাপ তুলে কথা বলতো না, আমি তাকে আঘাত করতে চলে যেতাম, কারণ আমার বাপ নিয়ে কেউ কথা বললে আমার মাথায় রক্ত উঠে যেত। তাহলে তো শামীম হোসেন সরকারের কপাল ভালো, আপনি তাকে ওইদিন আঘাত করার নাই। শুনেন না, আমি বাপ তুলে কথা বললে, কারণ আমার সব থেকে দুর্বল জায়গা হচ্ছে বাপ, ওই বাপ তুলে কথা বললে না আমার মাথায় রক্ত উঠে যেত। ছোটবেলায় আমি একটা মেয়েকে একটা হাসপাতালে দা নিয়ে কোপাইতে গেছিলাম, আমার বাপ তুলে কথা বলছিল বিনা দোষে। আমি ভাই যদি কখনো দোষ করি, আমি একদম জুতার বাড়ি খেতে রাজি আছি যদি আমি দোষ করি, কিন্তু আমি দোষ না করলে ভাই আমি সহ্য করি না। আমাকে যদি আপনি ফালতু মেয়ে বলতেন, ওখানে যদি আমাকে বলতেন তুই অ্যাক্টিং পারিস না, এখানে কি করতে আসছিস, বের হয়ে যায় এখান থেকে, তাও আমি শামীম হোসেন সরকার সম্পর্কে সংবাদ সম্মেলনে আসতাম না, যদি আমার শরীর নিয়ে কথা না বলতো। না না, সে কি আপনার বাবাকে নিয়ে কোনো কথা বলছে? এটার থেকে ইম্পর্টেন্ট কি থাকে? না না, আমি আমার ছোটবেলার কথা বলতেছি, যদি এরকম করে বাপ নিয়ে কেউ কথা বলতো, এটা আমি ইয়ে করতাম, আমি ছোটবেলা থেকে সাহসী। কিন্তু যদি কেউ আমাকে বিনা দোষে, আপনি কি আমার প্রশ্নটা শুনেন, শামীম হোসেন সরকার কি ওই দিন যদি আপনার বাবাকে নিয়ে কোনো কথা বলতেন, আপনি কি ওই দিন তারে কোপাইতেন? হয়তো ওনার কপালে দুঃখ ছিল, কারণ ওইটা আমার খুব দুর্বল জায়গা, ওখানে যদি স্বরাষ্ট্রমন্ত্রীও আসে আমার বাপ তুলে কথা বলতে পারবে না, কারণ আমি বাপ বিষয়টাতে খুবই দুর্বল, এটা আমার ইয়া খুবই দুর্বল আমি। আচ্ছা, আমাকে ইচ্ছা মতো আপনি গালাগালি করতে পারেন, কিন্তু বাপ তুলে কিছু বলতে পারবেন। শুনেন প্রিয়াঙ্কা, আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনি নিশ্চয়ই আপনার একটা আঘাত আপনি পেয়েছেন, মানসিক আঘাত পেয়েছেন, সামাজিক আঘাত পেয়েছেন, আপনার আঘাতটা আপনার কাছে অবশ্যই অনেক বড় একটি আঘাত, এটার কোনো ক্ষতিপূরণ নেই। কিন্তু শামীম হোসেন সরকারকে নিয়ে যে লাইভটা আপনি করলেন, এতে করে সে একটা সামাজিক আঘাত পেয়েছে, আঘাতের জবাব আঘাত কি হতে পারে, নাকি আঘাতের জবাব অন্য কিছু হওয়া উচিত? আঘাতের জবাব আসলে কখনো আঘাত হয় না,
এটা সত্য কথা। তবে এখন যে সিচুয়েশন চলতেছে, মানে কেউ যদি আপনাকে আঘাত করে, আসলে তাকেও আপনার আঘাত করা উচিত, না হলে আসলে হয় না। আসলে এই যে আমি যদি তখন ওখানে যদি সিনক্রিয়েট করে সিন না করতাম, শুটিং ব্রেকআপ দিয়ে দিতাম, সেখানে একটা ঝামেলা করতাম, সাংবাদিকরা ওখানে উপস্থিত চলে যেত, একটা মারামারি হয়ে যেত, এটা খুবই বিশ্রী হতো। তবুও আমি, আচ্ছা দেখেন, আঘাতের জবাব আঘাত, এটা এখনকার অবস্থানে এখন হয় আর কি। তবে আঘাতের জবাব আসলে আঘাত হওয়া উচিত না আসলে। কিন্তু ভাইয়া, যেদিন শুটিং চলতেছিল, সকাল থেকে আমি বাবার সাথে সিন করছি, শামীম হাসান সরকারের সাথে যখন সিন করছি, তারপরে বাবা কে কিন্তু শামীম ছিলেন? হাসান দিলু সরকারের ভাই? সাথে আমার আরো অনেক সিন ছিল। বাবা কি হ্যাঁ, দিলু বাবা ভাই ছিলেন? ছিলেন দিলু। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমি সকাল থেকে সিন করতেছি, কত রিল্যাক্সে, সবাই খুব প্রশংসা করতেছে, খুব মজা ভাবে আমরা সিন করতেছিলাম, একটার পর একটা সিন চলতেছিল, জিনের বাদশা নাটক খুব মজার ভাবে চলতেছিল, অ্যাক্টিং এ কোনো ভুল নাই। বাবা আমার খুব প্রশংসা করতেছিলেন। দেন উনি ওনার চ্যানেলের কাজ হবে নেক্সটে, আমাকে কাজের কথা বলতেছিলেন, বিটিভিতে উনি নাটক, খুব সুন্দর যাচ্ছিল সবকিছু। ওনার পর থেকেই ঝামেলাটা। ভাইয়া জানেন, এটার পরে, ওনার সাথে ঝামেলাটার পরেও কিন্তু আমি 15টা সিন করছি। তাহলে আমি যদি আজকে অভদ্র মেয়ে হইতাম, আমি সেখানে অনেক সিন ক্রিয়েট করতে পারতাম। মানে ওই আমি কিন্তু ঘটনার ধৈর্য পরে ধরে, আরো 15টা সিকোয়েন্স আপনি করেছেন? ইয়েস, আমি আরো 15টা সিন করছি, ওনার সাথেও করছি আমি। ওনারে একটা ডায়লগের মধ্যে ভাইজানও বলছি, কতটা যন্ত্রণা কষ্ট নিয়ে। আমার ওই ফেস গুলো আপনি দেখলে বুঝবেন। এই ক্যামেরাম্যানরা আমার উপর একটু ক্ষিপ্ত ঘটনার পরে, কারণ আমি খুবই মানে ফেড আপ ছিলাম। এরপরও আমি আমার অ্যাক্টিং গুলা চালাই গেছিলাম, কারণ আমি এতটাই কাজ ভালোবাসি। উনি বলছে আমি অমনোযোগী, আজকে যদি আমি আপনি এই ঘটনার পরেও যে 15টা দৃশ্য করতে পারছেন, আপনাকে আমার কোনো ক্ষমতা থাকলে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দিতাম। আমি যদি আজকে অমনোযোগী হইতাম, তাহলে বলতাম দূর শুটিং, আমি ওখানে সিন ক্রিয়েট শুরু করে দিতাম। আমি চিন্তা করছি না, একটা প্রডিউসার, একটা ডিরেক্টরের একটা কত প্ল্যান, কতগুলো আর্টিস্ট, সবার টাকা দিতে হবে, একটা কাজ, প্রোডাকশন বয়, প্রত্যেকটা মানুষ, আমি এটা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করছি। আমার বাসা থেকে বলা হয়েছে তুমি সুন্দর মতো কাজ করে আসো, সুন্দর মতো কাজ করো, পরেরটা পরে দেখা যাবে। আমি সুন্দর মতোই কাজ করে আসছি। আজকে একজন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছে যে একটি নারী যদি তার অভিনয়ের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি একজন পুরুষ অভিনেতা দ্বারা এইভাবে অপদস্থ হয়, তাহলে গার্ডিয়ানরা কিভাবে তার মেয়েকে অভিনয় করতে পাঠাবে? এই প্রশ্নটার উত্তর আপনি কি দিবেন? অবশ্যই, কিভাবে পাঠাবে? এমনিতে তো আমি বাসা থেকে অলরেডি ইয়ে করতেছি যে না, বাসা থেকে বের হতে পারবা না, এরকম একটা বিষয়। আমার মা ভয় পাচ্ছে, যেহেতু মায়ের কোনো ছেলে নাই, কেউ নাই, স্বাভাবিক। সে জায়গা থেকে আমি পুরো সংসারের দায়িত্বে আছি, এখন আমি নিজে নিজে ঘরে বন্দি হয়ে অবস্থায় আছি। ভয় তো পাবে। সামনে আমি যে শুটিং করতে যাব, তখন বলতেছে যদি তোমার কোনো প্রবলেম হয়, অবশ্যই ভয় পাবে। আমার এটা দেখে অন্যান্য গার্জিয়ানরা তো ভয় পাবে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি কি কি ভয় পাচ্ছেন? আমি আসলে, আমি আমার মায়ের কথা বলতেছি, আমি ভয় পাই না। কি কি করবে আমার, আমি এটা নিয়ে ভয় পাই না, আমি সত্য সত্যই। না, আপনি যেহেতু বললেন যে আপনি ঘরে বন্দী হয়ে আছেন, ভয়ে, কিসের ভয়ে? ঘরে বন্দি হয়েছি ভয়ে, কারণ আমার মায়ের টেনশন, বাসা থেকে বের হতে দিচ্ছে না, এই একটা না একটা বিপদ হইতে পারে। আমার মায়েরা তো এরকমই হয় ভাইয়া। সো হচ্ছে আমারে এখন মানতে হচ্ছে, আমি ওই জন্য চুপচাপ বসে আছি, কোথাও যাচ্ছি না। তো ধরেন এখন অভিনয় শিল্পী সংঘ হয়তো একটা স্টেপ নেওয়ার চেষ্টা করছে, হয়তো 5 দিন চলে গেছে, আরো 5 দিন বা 10 দিন বা 15 দিন সময় নিবে। তারপরে আপনাকে নিয়ে, শামীম হাসান সরকারকে নিয়ে তারা বসবে তাদের কার্যালয়ে। বসার পরে শামীম হাসান সরকার আপনার কাছে সরি বলবে, আপনি তাকে ক্ষমা করে দিবেন। তারপরে কি বিষয়টা শেষ হয়ে যাবে, নাকি তারপরেও আপনার একটা ক্ষোভ রয়ে যাবে মনের ভেতরে? আমি আপনাকে একদম মন থেকে সত্যি কথা বলি ভাইয়া, ওনার প্রতি আমার ঘৃণা আছে ভেতর থেকে, যেহেতু উনি আমাকে এসব ভাষা ব্যবহার করছে, কিন্তু ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। আমার ওনার প্রতি তীব্র ঘৃণা আছে, যে আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার এত সিনিয়র একজন আর্টিস্ট, আপনি আমাকে এই ভাষাগুলা কিভাবে, কোন মুখে বলছেন? আপনার ঘরে একটা বোন আছে, আপনি সদ্য বিয়ে করছেন, আপনার মা আছে, আপনি কিভাবে পারেন? আপনি শুধরাই যান। আপনি এই ভাষাগুলো আর কখনো কোনোদিনও বলবেন না। যদি বলার একান্ত ইচ্ছা থাকে, নিজের বউকে বাসায় বলবেন, তাহলে সমস্যা হবে না। আপনি কখনো আর বাহিরের কোনো এরকম সে আর্টিস্ট কি সে কি নিজের বউকেও এই কথাগুলো বলতে পারে? ওনার যদি এটা হ্যাবিট হয়ে থাকে, ধরেন আপনার একটা অভ্যাস,
আপনি পাল্টাতে পারছেন না, তাহলে আপনি আপনার ঘরের মানুষের সাথে করেন, বাহিরের মানুষ তো আপনার এটা মানবে না। আচ্ছা আচ্ছা আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করলাম প্রিয়াঙ্কা, যে প্রশ্নগুলো হয়তো আপনাকে আঘাত করেছে, যদি করে থাকে আমি দুঃখিত। মানুষ না যেহেতু না যেহেতু কলটা রেকর্ড করেছে এই জন্য অনেকের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেন গুলোই আসলে আমি আপনাকে করেছি, এগুলো আমার কোশ্চেন না। তো এই কারণে এই কোশ্চেন গুলো আপনাকে করা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, খুব তাড়াতাড়ি আপনি এই ট্রমা থেকে বেরিয়ে আসুন। আপনার এবং আমাদের সকলেরই এটা একটা মানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যে ঘটনাটা ঘটেছে সকলের কাছেই, এবং আপনার দ্বারা বা শামীম হাসান সরকার দুজনের দ্বারাই এই ঘটনাটা যেহেতু মিডিয়াতে প্রকাশ পেয়েছে, তাতে করে সারা বাংলাদেশের কাছে আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট হয়ে গেছে। এটা কিন্তু সত্য ঘটনা, এটাই কিন্তু সত্য। দিন শেষে হয়তো আপনারা মিলে যাবেন, কিন্তু পুরো বাংলাদেশ জানবে যে আমাদের মিডিয়ার ঘটনাটা কি আসলে। তো ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই অভিভাবক আছে, সবারই অভিভাবক থাকে, আপনি অভিভাবকের কাছে আগে যাবেন, মিডিয়ার মানে কোনো সংবাদ মাধ্যমের কাছে না গিয়ে। সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে গিয়ে সংবাদ প্রকাশ করা, তারা কিন্তু কার ভালো হইলো কার খারাপ হইলো এটা কিন্তু তারা বিবেচনা করে না। এতে করে আপনারও নিশ্চয়ই খারাপ হয়েছে, আপনারও নিশ্চয়ই ইমেজ সংকটে পড়েছেন, আপনারও অনেক ক্ষতি হয়েছে। আপনি যদি এই বুদ্ধিটা পরামর্শটা যদি কোনো অভিভাবকের কাছে গিয়ে বসতেন, তাহলে সে আপনাকে অন্যভাবে বুঝাইতো, অন্য পরামর্শ দিত। তো আপনি হয়তো অসহায় হয়ে নিরুপায় হয়ে আপনার ওই সময় যা মনে হয়েছে আপনি করেছেন আপনার জায়গা থেকে, সেটি একান্তই সিচুয়েশন আপনাকে করতে বাধ্য করেছে, এবং অনেকেই এই কাজটা করতে পারেনি বলে, আপনি পেরেছেন বলে আপনাকে বাহবা দিয়েছে, সেটাও শুনলাম আপনার কাছে। এবার এই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, এই যে সংবাদ সম্মেলন বা এইভাবে করলাম যে অভিভাবকের কাছে যাব, আমাদের অভিভাবকরা যদি সঠিক বিচার করতো আগে পরে, তাহলে মানুষ ভুলেও সংবাদ সম্মেলনের নাম মুখে আনতো না। যেমন এই যে এতদিনেও যদি একটা ভালো অ্যাকশন নিয়ে নিত তারা, তাহলে নেক্সট টাইম কোন মেয়ে ভুলেও ক্যামেরার সামনে লাইভে এসে বা হচ্ছে কি এভাবে বলবে না, তারা আমাদের অভিভাবকের কাছে যাবে। আপনার এই কথাটা আমি আবারও হাইলাইট করতে চাই। আসলেই অভিভাবকরা যদি সঠিক বিচারটা করতেন, আবারও বলছি, অভিভাবকরা যদি সঠিক বিচারটা করতেন, তাহলে এই সময়ের সামনাসামনি আমাদের আজকে হতে হতো না। কারণ এরকম ঘটনা এর আগে কয়েকবার ঘটেছে, অনেক অভিযোগ এসেছে, সেগুলো সাধারণভাবে বিবেচনা করা হয়েছে। তো খুব সিরিয়াসলি যদি বিবেচনা করা হতো এবং তাদের রায়টা যদি সিরিয়াস হতো, তাহলে এই বা আমাদের অভিভাবকরা যে রায় দেয় সেই রায়টাই আবার কতজন মানে সেটাও কিন্তু ফ্যাক্টর। তো সবকিছু মিলিয়ে একেবারে অভিভাবকদের উপরে ফলাও করে দোষ দেওয়াটাও একটা ভুল কাজ হবে। অভিভাবকরা তাদের জায়গা থেকে কিন্তু সঠিক রায়টা দেওয়ার চেষ্টাই করেন, কিন্তু সেই রায়টা মানে কতজন? ধরেন অভিনয় শিল্পী সংঘ একজন শিল্পীকে বললেন যে তাকে বয়কট করা হয়েছে, তাকে নিয়েই দেখা গেল কাজ বেশি হচ্ছে, এরকম ঘটনা পুরো অতীতে হয়েছে। তো অভিভাবকের রায়টা আবার মানে কয়জন? তো সবাইকে সবার সম্মানটা দিতে হবে, যারা অভিভাবককে অভিভাবকের সম্মানটা দিতে হবে, তাদের কথাটা মাথায় রাখতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের সবারটা দেখেই তো আগাইতে হবে, কারণ দিন শেষে আপনি যেই পরিবেশে কাজ করবেন সেই পরিবেশের প্রতিটা সদস্য আপনার সেকেন্ড একটা পারিবারিক সদস্য, তাই না? ওই অভিনয় ক্ষেত্রটা যদি আপনার পরিবারের যে আপনি যে নিরাপত্তাটা পরিবারের ভেতরে থাকেন, সেই নিরাপত্তাটা যদি ওই কর্মক্ষেত্রে না থাকে, তাহলে তো ওই কর্মক্ষেত্রে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। ঠিক আছে, আমরা ওয়েট করতে পারি একটু, অভিনয় শিল্পী সংঘের দিকে তাকিয়ে আছি, ওনারা এটার কি ব্যবস্থা নেয়। তবে সবকিছুর একটা সঠিক এবং সুন্দর সমাধান হবে আশা করি। আমাদের যে শুটিং সেট গুলা, আমাদের শুটিং সেটে সব থেকে প্রধান কে থাকে? একজন ডিরেক্টর। আর আমরা যারা ছোট আর্টিস্ট যারা আছি, ছোট শিল্পী যারা আছি, মানে ক্যারেক্টার আর্টিস্ট যারা আছি, তারা কিন্তু আমরা শুধু এই জায়গায় না, আরো অনেক কত বিষয় নিয়ে আমরা মানে একদম হয়ে থাকি, মানে ওখানে মনে হয় যে একটা ময়লা আবর্জনার
ডাস্টবিন হয়ে পড়ে থাকি অনেক অনেক জায়গায় আর কি। অনেক ছোটখাটো বিষয় ঘটে, যেমন এমন হয় নায়িকাকে মাম ওয়াটার এনে দেওয়া হয়, আমাদেরকেও ধরেন গিয়া ফিল্টার থেকে পানি দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা এরকম অনেক বিষয়, অনেক ছোটখাটো বিষয়। আছে তো যারা এগুলা এই হচ্ছে যারা কি জুনিয়র শিল্পী, যারা আমরা যখন এটা ক্যারেক্টার হয় মানে আর্টিস্ট। এগুলা নিয়ে কখনো কি সংবাদ সম্মেলন বা হচ্ছে বলা না, এরকম কোনো কিছু আসলে আসবে না। এটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়েছে বিদায়, সিরিয়াস একটা বিদায় আমি আসলে বলতে আসছি। আমরা কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ভুক্তভোগী। তো আমি বলবো কি যে ভাইয়া আপনি যেটা বলছেন যে অভিনয় শিল্পীর সঙ্গে এটা কয়জন মানে, হ্যাঁ এটাও ঠিক বলছেন, কিন্তু আমাদের যে সেটের যে ডিরেক্টর মানে একটা শুটিং সেটে ওই ডিরেক্টর যদি ভাইয়া ঠিক থাকে না, ডিরেক্টরের পায়ের তলার মাটিটা যদি শক্ত হয় না, তাহলে আর কারো ওখানে কথা বলার কোনো কিছু থাকে না। সেম সেদিনও যদি ডিরেক্টর শহীদুল নবী যদি চাইতো সেখানেই ঝামেলাটা মিটাইতে পারতো। দুনিয়া পুরা পৃথিবীর মানুষ যতই বলুক যে ভাইরাল হবার জন্য, এটার জন্য ওটার জন্য, কিন্তু আমি তো জানি যে আমি কতটা ইমোশনাল একটা মেয়ে। একটুখানি ভালোবেসে কথা বললে একদমই গলে যেতাম, একদমই গলে যেতাম। যদি সেখানে সুন্দরভাবে শামীম হাসান সরকার শুধু এটুক বলতো যে আপু আমার মেজাজ খুব গরম ছিল, তোমাকে কি সব ভাষা বলে ফেলছি, প্লিজ আপু, সরি আপু, তুমি বোন, তুমি তো আমার বোনের মতো, যদি একটু হেসে সেদিনই বলতো না, সেদিনই মিটে যেত। আমার দুঃখটা এটা, এত নোংরা ভাষা বলার পরেও লোকটা দিব্যি কি সুন্দর ভিডিও কলে কথা বলতেছে, হাসতেছে, পোস্টার ছিঁড়ে ফেলতেছে, ফুচকা এনে আলাদা নায়ক ফুচকা খেয়েছে, আমরা দই চিড়া খেয়েছি। তো কত কিছু ঘটে গেল, ভাইয়ার কোনো অনুতপ্ততার নেই। আমি কান্না করতে করতে একদম মানে আমাকে পানি টানি মেরে আমাকে জ্ঞান ফিরাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা। তারপর হচ্ছে আমি লাঞ্চ পর্যন্ত করি নাই, মানে কত কষ্ট করে একটার পর একটা সিন দিলাম। আচ্ছা আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে মানে চাই, কত আমার এই কষ্ট প্রশ্নটা ভেতরে করা হয় আমার, নাই। তারপরে এদিক দিয়ে আমি ডায়লগ দিচ্ছিলাম, এই যে আমার যন্ত্রণাগুলা, এগুলো আমাকে আরো বেশি মানে হচ্ছে করে ফেলছে। আপনাকে আরেকটা শুধু প্রশ্ন ছোটখাটো করতে না চাই, এটা। এটি করা একটু হয়নি। ভাবুন তাহলে ভাইয়া, হ্যাঁ আপনি এত বড় অন্যায় করার পরও আপনার ভেতরে একটু মানে হচ্ছে না যে আমি মেয়েটাকে বোধহয় অনেক খারাপ কথা বলে ফেলছি, আমি একটু ওর কাছে নত হই, একটু সরি বলি ওকে, এই বিষয়টা। আপনাকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই যেটা করা হয়নি, সেটা হচ্ছে যে জি, ওই দিন এই ঘটনার পরে পরিচালকের ভূমিকা আপনার প্রতি কি ছিল? পরিচালক প্রথমে যখন এই ঘটনাটা ঘটে আমি তো প্রথমে কান্না করি অনেকক্ষণ, তারপর আমাকে পানি টানি মেরে, পানি টানি খাইয়ে মেকআপ টেকআপ ঠিক করে দিয়ে আবার সিনটা দিতে বলে। আমি কতটা অমনোযোগী নিয়ে ভাবেন আপনি, তখনও সে শামীম হাসান সরকারের সাথে ডায়লগ দিয়েছি চোখের মধ্যে চোখ রেখে। আমার ভেতরটা তখন কি হচ্ছিল আপনি ভাইয়া বুঝবেন না, আমি আমি ফিল করছি সেটা। তারপর সিনটা করে আমি আসলাম, এসে বসার পরে ডিরেক্টর আসছে মেকআপ রুমে, একটু পরে মেকআপ রুমে ডিরেক্টর এসে বসলো, বসার পরে বললো যে ভাইয়া এই যে কি হয়েছে, কান্না করছো, কান্না করো না, আরে হাসো হাসো, মজার ভাবে কথা বলতেছিল আমাকে। তো এরপরে যে বলতেছিল যে থাক, কাকা এরকম, কাকা, উনি তো কাকা ডাকে শামীম হাসান সরকারকে, কাকা এরকম। এরপরে কথার মধ্যে হঠাৎ করে শামীম হাসান সরকার মেকআপ রুমে ঢুকে, ডিরেক্টর একদম চুপ, শব্দ নাই কোনো। কিন্তু তখনও পারতো শামীম হাসান সরকারের সামনে বলতো যে কাকা কি যেন বলে, ওর সাথে কথা বলেন, হেসে দিয়ে বলতে পারতো না এটা, বলতে পারতো, কিন্তু উনি কাকাকে চরম ভয় পায়, তার চোখ মুখ, তার অ্যাটিটিউড, তার প্রত্যেকটা মুহূর্তে আমি এটা উপলব্ধি করছি, উনি কাকাকে প্রচন্ড ভয় পায় বা প্রচন্ড করতেছে যে যদি আমার শুটিং ক্যান্সেল হয়ে যায়, প্রিয়াঙ্কা চলে গেলে তো আমি ওখানে ওই যে আরেকটা মেয়েকে নিয়ে আসতে পারতেছি, কাকা চলে গেলে তো আমি শেষ। কেন কাকা চলে গেলে, প্রিয়াঙ্কা চলে গেলে যদি আরেক নায়ক পাওয়া যায়, কাকা চলে গেলে কেন আরেক নায়ক পাওয়া যাবে না? কারণ কাকার তো একটা ভিউ আছে, প্রিয়াঙ্কার জায়গায় তো এরকম 30,000টা মেয়ে আছে, কাকার যে একটা ভিউ আছে, কাকার মতো আরো অনেক হিরো আছে, তাদেরও ভিউ আছে, হিরো চেঞ্জ করা যাবে না? আমরা তো দেখছি অনেক সিরিয়ালে এক নায়িকা মারা যায়, আগের গুলো বেশিরভাগ এক নায়িকা মারা যায় তাকে প্লাস্টিক সার্জারি করে আরেক নায়িকা বানায় ফেলে, সিরিয়ালে তো দেখছি। তো উনি তো ওনার সিরিয়াল গুলো তো সবগুলাতে শামীম হাসান সরকার, মুসিবত আনলিমিটেড কয়জন আছে, এর আগে একটা ছিল শুধু হাবু ভাই ছিল, একটা সিন ছিল ওনার সাথে, একটাতে হাবু ভাই ছিল, আমি করছিলাম কাজ, আর বেশিরভাগ গুলাই তো শামীম হাসান সরকার। মুসিবত আনলিমিটেড দেখেন আপনি ইউটিউবে, বেশিরভাগই তো উনি। আচ্ছা, আর ওনার সাথে বেশিরভাগ কাজ ওনারই হয়, মানে আমি যতটুকু জানি আর কি। ডিরেক্টর সম্পর্কে আপনার কথা শুনে বোঝা গেল ডিরেক্টরের সেই গার্ডস বা মেরুদণ্ড নাই যে সে তার সেটে কন্ট্রোল রাখে। অবশ্যই
থাকলে এটা সংবাদ সম্মেলনে আসতোই না। আজকে ওই জায়গায় অন্য কোনো ডিরেক্টর হইলে হয়তো বা এইখানে আসতোই না, এরকম ওরকম প্রাণ খোলা কোনো ডিরেক্টর হলে, ভালো বিবেকবান কোনো ডিরেক্টর হলে। আমার ধরেন সে সঙ্গে যদি আমার সঙ্গে একজন ডিরেক্টরের কাজ হয়েছে, এই এই বিষয়টা অপ্রাসঙ্গিক, তারপরেও বলছি। সেই ডিরেক্টর এরকম একজন শিল্পীর সঙ্গে, আমি শিল্পীর নাম বলছি না, সেই শিল্পী খুব শর্ট টেম্পার্ড, সেটে সেই ডিরেক্টরের সহকারীকে গালি গালাজ করে মাইট দিয়ে সেট থেকে বের করে দিছে আমার সামনে। তারপর সেই ডিরেক্টর তওবা করলো যে ওই নায়কের সঙ্গে আর কাজ করবে না। পরে দেখলাম যে সেই ডিরেক্টর ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে বাদ দিয়ে দিছে, কিন্তু ওই নায়কটা নিয়ে আরো 3-4টা কাজ করছে। তো এরকম হচ্ছে গিয়ে আমাদের কয়েকজন ডিরেক্টরকে আমি দেখছি, সবার সবার কথা বলবো না। তো আজকের এই পরিস্থিতির কারণের দায় আপনার আলোচনার উপরে পরে বোঝা গেল যে এই পরিস্থিতির একটা দায় পরিচালকদের উপরেও যায়। অবশ্যই শহীদুল নূরের মতো ডিরেক্টর হলে তো অবশ্যই যাবে, সবাই একরকম না। ঠিক আছে প্রিয়াঙ্কা, আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো, আপনার সম্মতিতে আমি কথাটা রেকর্ড করেছি এবং এটি আমি প্রচার করব। আমার মনে হয় আমাদের আলাপ শেষ পর্যায়ে, আপনার যদি আর কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার যেটা সব থেকে দুঃখের কথা আর কি, যেটা খুবই মানে হয়তো বাচ্চা বাচ্চা কথা হবে, তারপরে বলতেছি ভাইয়া, আমার ফেসবুক ফলোয়ার 9,000, টিকটকে 8,000। আমি শখে মাঝে মাঝে যখন মোবাইলের শুটিং হয়, আমার যেহেতু আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমার প্রায় নাটকের সিন থাকে ধরেন 2টা 3টা, আপনিও বুঝেন এগুলা, 4টা, বা কখনো যদি আমি 2-1টা সোলো কাজ করি সেখানে হয়তো সিন বেশি হয়। তো যখন আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই মেন, তো আমার সিন খুবই কম থাকে ভাইয়া। তো মোবাইলে যখন আমার শুটিং থাকে, একটু সুযোগ পেলে আমি হয়তো বাইরে যখন হাঁটি, যেমন হাসনায়না বা বিভিন্ন যে হাউস গুলা মেঘলা, যখন একটু হাঁটাহুটি করি, তখন হয়তো আমি একটু শখে টিকটক বানাই। রিলসটা আমি ইদানিং আমি টিকটক থেকে সেভ করে যে রিলস বানাতে পারি, এটা আমি রিসেন্টলি শিখছি। মানে টিকটকে ড্রাফটস থেকে সেভ করে ফেসবুকে আপলোড দেওয়া হয়, এটা আমি রিসেন্টলি আমার একজন আর্টিস্টের থেকে শিখছি, মানে আমার শিল্পী থেকে, পাশের একজন থেকে শিখছিলাম আমি, আমি জানতাম না। তো হচ্ছে আমার ফেসবুকে কোনো ইনকাম নাই, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমি টিকটক রিলস বানানোর জন্য শুটিং এ গেলে উন্মাদের মতো করি না। শুধুমাত্র আমি একটু সাজগোজ, যেদিন যে নাটকে আমার ওইরকম সাজগোজ গেট আপ থাকে, তখন একটু সুযোগ পেলে আমি একটু টিকটক করি। এটাই ভাইয়া, আমি ওই দিন সেটে কোনো ধরনের টিকটক রিলসে ব্যস্ত ছিলাম না, কারণ ব্যস্ত থাকার মতো ছিল না, যেহেতু আমার ক্যারেক্টারটা অন্যরকম ছিল এক। দ্বিতীয়ত হচ্ছে আমার সেদিন মেকআপও খুবই মানে কালো মেকআপ ছিল অনেকটাই, আর ওইরকম কোনো সুযোগও ছিল না টিকটক রিলস বানানোর, সময়ও ছিল না, ইচ্ছাও ছিল না ভাইয়া। এটা খালি আমি আমার অডিয়েন্সদের বলবো, ভাই আমার একটু প্লিজ এটা একটু বুঝেন, আমি সেদিন টিকটক রিলসে ব্যস্ত ছিলাম না। আর আরো একটা কথা বলি, আমি প্রচুর ডিরেক্টরকে ইনবক্সে জ্বালাই, ভাইয়া কাজ দেন, ভাইয়া কাজ দেন, পেমেন্ট একটু কম দিয়েন, তাও কাজ দেন। কারণ আপনাদেরকে বলতেছি, আমার পেশা নেশা ভালোবাসা এটাই, আমার সংসার এখান থেকে ইনকামে চলে। আমি ভাইরাল হওয়ার কোনো ধান্দায় আসি নাই, আমার এখানে কাজ না করলে হবে না, আমি এই কাজটাকে খুব ভালোবাসি, এই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমি কাজ করে যেতে চাই, আগেও বলছি এখনো বলতেছি। এই হচ্ছে কথা। আমি সত্যি সেদিন কোনো ইয়েতে ব্যস্ত ছিলাম না, আমি সত্যি একজন কাজ পাগল মেয়ে। আমি খুবই মানে শুটিং করতে খুবই ভালোবাসি, শুটিং না থাকলে আমি বাসায় পাগলের মতো করি, আমি ডিপ্রেশনে পড়ে যাই, আমি একটা সিন হইলেও দৌড় দিয়ে চলে যাই। সেম সেদিনও আমার গাড়ি ভাড়া নিজে থেকে দিয়ে সব রাত্রের 12টা 1টা বাজে একা একা আসা। আমাকে প্রথম দিন সেলি আসার মা অর্ধেক ড্রপ করে দিছিল, ওখান থেকে পরে আমি বাইক নিয়ে আসছি। লাস্টের দিন বাবা যে দিলু, উনি আমাকে বাড্ডা পর্যন্ত ওনার সাথে একসাথে আসছি। এরপরে আবার একা একা এত রাত্রে, তো যে নিজের খরচে গাড়ি ভাড়া দিয়ে আসা পেমেন্ট থেকে, হচ্ছে অনেক কষ্ট করি ভাইরা, অনেক কষ্ট করি। তো হচ্ছে আমার অযথা ভুল বুঝেন না, আমি কাজে প্রচন্ড মনোযোগী। অনেক ডিরেক্টররা জানে মেসেজে খুব জ্বালাই, ভাইয়া কাজ দেন, ভাইয়া কাজ দেন। এটাই বলার, আর কিছু বলার নাই ভাইয়া, খুব ইমোশনাল ভাবে বলছি, এটাই সত্য। ঠিক আছে প্রিয়াঙ্কা, শেষ করছি আমরা আমাদের রেকর্ডিংটা। ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া।